গুলিবিদ্ধ হাদির অবস্থা আশঙ্কাজনক, জানালেন স্বাস্থ্যের ডিজি। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার। হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ, যে কোনো সময় গ্রেফতার, বললেন ডিএমপি কমিশনার। আঠারো বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন বিএনপির মহাসচিব। গণতন্ত্রের বাধা দূর হওয়ার প্রত্যাশা। এবং শীতে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ, দিনাজপুরে বিভিন্ন হাসপাতালে ভর্তি কয়েকশো শিশু। পুষ্টিকর খাবার দেয়া সহ সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে গুলি করা হয়। মোটরসাইকেল থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর। এ সময় তিনি বলেন, হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে, ডান দিকে কানের দিক থেকে গুলি লেগে বাম দিকে বের হয়ে গেছে এবং গুলিটি তৈরির ক্রাইটেরিয়া মানে এটার ধরন হবে যেদিক দিয়ে ঢুকে সেটা ছোটো, কিন্তু বের হয়ে যাওয়ার সময় বড় ইঞ্জুরি হয়, সেটা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রেস উইংয়ের এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনার তার নিজ জন্মভূমি ঝালকাঠি নলছিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ছাত্র জনতা, সুশীল সমাজের নেতৃবৃন্দের আয়োজনে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রাতে বিক্ষোভ মিছিলটি নলছিটি শহরের বাসস্ট্যান্ড থেকে শহরের অলি-গলি ঘুরে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ ও দোয়া করে শেষ হয়। এছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ, যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। শুক্রবার রাত ১২টার দিকে এ তথ্য জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে, যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে কাজ চলছে। ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল আরও বলেন, তার আগমনের মাধ্যমে দেশের গণতন্ত্রের পথে সকল বাধা দূর হবে। ২০০৭ সালে ১/১১ পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেদেশেই আছেন। আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সেই সংগ্রামী নেতা, যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী ২৫শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে ফার্মগেটের কেআইবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ওসমান হাদি এবং এরশাদ উল্লাহর উপর হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘৃণা ও প্রতিবাদ জানান। বাকিটা জানব তানজিদ ভুঁইয়ার রিপোর্টে। রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনারে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে তৃতীয়বারের মতো ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। সূচক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন মেগা প্রকল্পের নামে পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরেন। বিএনপি সরকার যখন জবাবদিহিতা নিশ্চিত করবে, ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে আমাদের ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সেই মার কাছে যাবে যার জন্য সেটা দেওয়া হয়েছে, সেই কৃষক ভাইয়ের কাছে যাবে যার জন্য সেটা নির্ধারণ করা হয়েছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়ার নানা পরিকল্পনা তুলে ধরে সবাইকে দক্ষতা অর্জনের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। যে কোনো মূল্যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে এবং আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে তোমাদের উপরে সবচেয়ে বড় সেই দায়িত্ব। বিএনপির মতন একটি দল, যেই দলের অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে ভবিষ্যতে এই দল আবারও দেশ পরিচালনা করবে। ভবিষ্যৎ পরিকল্পনা নিতে চাই যে একজন শিক্ষিত মা বেকার থাকবে না, তাকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। দেশ এখন গভীর সংকটে আছে উল্লেখ করে গণতন্ত্র বিরোধী একটি গোষ্ঠী নির্বাচন বানচালে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তিনি। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার তাগিদও দেন তারেক রহমান। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। যারা বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় ওসমান হাদি এবং সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর উপর হামলার ঘৃণা ও প্রতিবাদ জানান তিনি। সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে, প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা হলে যথাযথ জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেয়া হবে না উল্লেখ করে বাংলাদেশের মাটি কারো বাপ দাদার জমিদারি নয় বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, হামলাকারীদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। এক্ষেত্রে সরকারের কোনো ধরনের ঢিলেমি বরদাস্ত করা হবে না। শীতে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। তাতে দিনাজপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। এই সময়টাতে শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শীতের আগমনে সর্দি কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। দিনে হালকা গরম, রাতে ঠান্ডা। এতে হঠাৎ করে চিকিৎসা নিতে দিনাজপুরের বিভিন্ন হাসপাতালে ভিড় বাড়ছে শিশু রোগীদের। বাবু জ্বর ছিল, সর্দি ছিল, কালকে এখানে এসে ভর্তি হয়েছি, আগের থেকে এখন বেটার আছে। বাবুর নিউমোনিয়া হয়েছে, 2 দিন হলো আসানি, এখন সুস্থ আছে আগের থেকে। ভর্তি হয়েছি সন্ধ্যার দিকে। বাচ্চাটার আমার কাশ ছিল, সর্দি বুক দেওয়া, বাচ্চাটা এখন অনেক সুস্থ হয়েছে আগের থেকে।
প্রতিদিন আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে ঠান্ডাজনিত রোগ থেকে শিশুদের বাঁচাতে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ব্রঙ্কিওলাইটিস, দেন নিউমোনিয়া, এসব পেশেন্ট খুব বেশি আছে। আর এই শীতকালীন সময় ডায়রিয়ার প্রবণতাটা বেড়ে যায়। ডায়রিয়ার রোগীও আমাদের এখানে পর্যাপ্ত। বাচ্চাকে খেয়াল রাখতে হবে বাচ্চা যেন ঘেমে না যায়। বাচ্চারা প্রধানত সর্দি কাশি শুরুটা হয়, বাচ্চারা অতিরিক্ত মারা এখানে কেয়ারফুল হয়ে যায়, অনেক কাপড় পরিয়ে দেয়, বিধায় বাচ্চারা ঘেমে যায়। ঘামটা যখন বসে যায় তো সেখান থেকে সর্দি কাশি শুরু হয়ে যায়। এই জিনিসটা প্রধানত ঠিক রাখতে হবে যে ঘাম যেন না বসে যায়। শীতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞরা। আফরিন পপি, মোহনা সংবাদ। ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামে 12 তলা একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভোর 5টা 37 মিনিটে আগুনের খবর পাওয়া যায়। 5টা 45 মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে কেরানীগঞ্জ সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট 12টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখন 13 ডিসেম্বর মানিকগঞ্জ এবং টাঙ্গাইলের মির্জাপুর হানাদার মুক্ত হয়। মুক্তি ও মিত্র বাহিনীর তুমুল আক্রমণে মানিকগঞ্জ মির্জাপুর থেকে পালিয়ে যায় পাক বাহিনী। 13 ডিসেম্বর সকালে উড়ানো হয় লাল সবুজের পতাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন সিফাত রহমান জেসি। 9 মাসের মুক্তিযুদ্ধে মানিকগঞ্জের গ্রামে গ্রামে হামলা চালায় পাক দোসর ও রাজাকারেরা। পুড়িয়ে দেয়া হয় কয়েক হাজার ঘরবাড়ি। জেলায় শহীদ হন 58 জন মুক্তিযোদ্ধা এবং প্রায় 7000 গ্রামবাসী। মানিকগঞ্জ থেকে হানাদার বাহিনীকে বিতাড়িত করতে সিংগাইরের গোলাইডাঙ্গা, সুতালড়ি, আজিমনগর, বাইরা, নিরালী, তেরশ্রী, সাটুরিয়া সহ বিভিন্ন অঞ্চলে খণ্ডযুদ্ধ হয়। 13 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের ঠিক 3 দিন আগে মানিকগঞ্জের মাটি থেকে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে মুক্তিযোদ্ধারা। এর পরের দিন 14 ডিসেম্বর সকালে দেবেন্দ্র কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে হানাদার মুক্ত দিবস। আজকে 13 তারিখ এই হানাদার বাহিনী মানিকগঞ্জ ত্যাগ করব। এই সংবাদ শুনে আমরা এমনভাবে উদ্বেলিত হয়েছিলাম যা আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনার একটা। আজকে এই দিনে 13 ডিসেম্বর আমরা জায়গায় জায়গায় স্বাধীন করি এবং এই স্বাধীনতা দিবসটা আর ওই বছর 13 তারিখে আমাদের শরীর শিউরে ওঠে ওই আতঙ্কে। এই যুদ্ধে আমাদের কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদের লাশ একদিকে বেদনা, অন্যদিকে দেশ মুক্ত হলো এ আনন্দ, সব মিলিয়ে আমরা দেবেন্দ্রগঞ্জের মাঠে এসে আনন্দ উল্লাস করে। এদিকে 13 ডিসেম্বর আরেক গুরুত্বপূর্ণ জেলা টাঙ্গাইলের মির্জাপুরও হানাদার মুক্ত হয়। মির্জাপুরকে হানাদার মুক্ত করার জন্য 12 ডিসেম্বর রাতে বীর যোদ্ধারা মির্জাপুরের বংশাই, লৌহজং ও চতুর্দিকে পাক সেনাদের ঘিরে ফেলে। শুরু হয় তুমুল সম্মুখ যুদ্ধ। আজাদ কামাল বীর প্রতীক, এম.এ. সবুর বীর প্রতীক ও রবিউল কমান্ডারের নেতৃত্বে 13 ডিসেম্বর হানাদার মুক্ত হয় মির্জাপুর। প্রায় 500 মুক্তিযোদ্ধা সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে পাক সেনাদের পরাজিত করে এবং ওড়ায় স্বাধীন বাংলার পতাকা। মির্জাপুরের কয়েকশো লোককে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের স্মৃতির উদ্দেশ্যে আজ পর্যন্ত আমরা কোনো স্মৃতিফলক করতে পারি নাই। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তির মঞ্চে আমরা প্রদীপ প্রজ্বলন করব এবং সকল মুক্তিযোদ্ধা এবং দেশের সকল মানুষের জন্য আমরা দোয়া করব, দোয়ার আয়োজন করব। 1971 সালের 13 ডিসেম্বর এই জেলা হানাদার মুক্ত হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও শহীদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে একটি মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান করা হবে। 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের ঠিক আগে 13 ডিসেম্বর মানিকগঞ্জ ও মির্জাপুর মুক্ত হওয়া ছিল অনেক বড় অর্জন। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।
সুন্দরবনের দুবলার চর দেশের শুটকি বাণিজ্যের অন্যতম বড় অর্থনৈতিক কেন্দ্র। তবে এখানকার জেলেদের অভিযোগ, মহাজনের লাভ সুদের বোঝা আর বনদস্যুদের আক্রমণে দিশেহারা তারা। এ ব্যাপারে গভীর সমুদ্রে নিরাপত্তায় কোস্টগার্ড যথেষ্ট তৎপর থাকলেও সেটি প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। অমিত মালের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। দেশের মোট শুটকি উৎপাদনের বড় একটি অংশ আসে বঙ্গোপসাগরের দুবলা চর থেকে। প্রতি বছর দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক হাজার জেলে আর মৎস্যজীবী আসেন শুটকি তৈরি করতে। বছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত শুটকি মৌসুম। এ সময় মাছ ধরা সহ নানা কাজে ব্যস্ত থাকেন জেলে ও মৎস্যজীবীরা। তবে মজুরি, মহাজনের চড়া সুদের ঋণ ও ব্যবসা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। আমার গাড়িতে ঋণ করি তারই পাশে ভাই ছাড়ে আনতে হয়েছে। কোস্টগার্ড ধরেন ওদের যতদূর আয় তো ততদূর পর্যন্ত ওরা টেকা দেয়, তারপরে তো ওরা তো সাগরের মাঝখানে যায় না, আমরা তো থাকি সব মাঝে। বিগত 2 বছর দেখতেছি যে ডাকাতির উৎপাত অনেক বেশি। মানুষ আসলে সুস্থ হলে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না আপাতত। যে বেতনের জায়গা চুক্তি করে আসা, এই বেতন আসলে পরিশ্রমী হয় না। স্টেশন, আউটপোস্ট আর সার্বক্ষণিক টহলের মাধ্যমে সুন্দরবনের দুবলা চরের জেলেদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড বলে জানালেন এই কর্মকর্তা। কোস্টগার্ডের 2টা জাহাজ সার্বক্ষণিক সমুদ্রে টহল নিয়োজিত থাকে। আমাদের বোট পেট্রোল আমাদের নদীগুলোতে নিয়োজিত থাকে। আমাদের 17টি স্টেশন আউটপোস্ট আছে এই অঞ্চলে। একই সাথে আমাদের কোস্টগার্ডের অন্যান্য যে সকল জোন আছে সেই সকল জোন থেকে স্টেশন আউটপোস্টের মধ্যে বোট পেট্রোল করা হয়। সুন্দরবন উপকূলের মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে দুবলার চর যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রয়েছে বিশেষ অর্থনৈতিক সফলতা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের নাচলে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে হেলাল ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও বিশ্ব মানবাধিকার দিবস। রংপুরে যমুনাশ্বরী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা আয়োজিত হয়। দিনাজপুরের কাহারোলে খোসালপুর রামকৃষ্ণ আশ্রমে শ্রী সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনীর ছাগলনাইয়ায় আব্দুস সালাম ইসলামিয়া মাদ্রাসায় হেফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গরিব ও দুস্থ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহে 9 দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। কেরানীগঞ্জে সোনার বাংলা একক আবাসন প্রকল্পের আয়োজনে পিঠা উৎসব ও একক আবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে। সিলেট মহানগর ছাত্র শিবিরের আয়োজনে আইসিটি অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। শান্তিতে নোবেল বিজয়ী ও নারী অধিকার কর্মী নার্গেস মোহাম্মদীকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। তার ফাউন্ডেশন জানায় 53 বছর বয়সী মিসেস মোহাম্মদীকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তার সহকর্মীদের সঙ্গে আটক করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বিবিসি। এ ঘটনার পর নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, তারা নার্গেস মোহাম্মদীর নৃশংস গ্রেপ্তারে গভীরভাবে উদ্বিগ্ন এবং কর্তৃপক্ষকে অবিলম্বে তার নিরাপত্তা নিশ্চিত করা সহ শর্ত ছাড়াই মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। খেলার খবর, ক্রিকেট। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ড মাঠে বাংলাদেশ সময় সকাল 11টায় খেলা শুরু হবে। এবারের আসর বাংলাদেশের ট্রফি ধরে রাখার মিশন। এর আগের 2 আসরেই বাংলার যুবা টাইগাররা চ্যাম্পিয়ন হয়েছিল, তাই জয় দিয়ে আসর শুরু করতে চায় আজিজুল হাকিমের দল। তবে সবশেষ দেখার বাংলাদেশের সঙ্গে 2-2 ব্যবধানে সিরিজ ড্র করেছিল আফগানিস্তান।
এশিয়ান ইউথ প্যারা গেমসে স্বর্ণপদক জিতলেন বাংলাদেশের চৈতি রানী। দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইউথ প্যারা গেমসে জ্যাভলিন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের চৈতি। সাফল্য শুধু ব্যক্তিগত মাইলফলক নয়, এটি বাংলাদেশের প্যারা ক্রীড়াঙ্গনের জন্য এক অর্জন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রান্তিক সম্প্রদায় থেকে উঠে আসা প্রতিভাবান প্যারা অ্যাথলেট চৈতি রানী দেব। এর আগে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি জাতীয় যুব প্যারা গেমস চলাকালে চৈতিকে বাছাই করা হয়। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর, তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। দৈনিক ইত্তেফাক, গুলিবিদ্ধ হাদি লাইফ সাপোর্টে এভার কেয়ারে স্থানান্তর, খালেদা জিয়ার অবস্থা পরিবর্তন হয়নি, হাদির উপর হামলা দেশের অস্তিত্বে আঘাত, প্রধান উপদেষ্টা। এরপরে আছে সমকাল, তফসিলের পরদিন প্রার্থীকে গুলি, 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকার। নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা, বিভিন্ন স্থানে বিক্ষোভ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি, 25 ডিসেম্বর ফিরছেন তারেক রহমান। রাজনীতি এখন ভোটের মাঠে। যুগান্তর শিরোনাম করেছে, অপেক্ষার অবসান, নেতাকর্মীদের উচ্ছ্বাস, তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। তফসিল ঘোষণার প্রথম দিনই অঘটন, দিন দুপুরে ওসমান হাদিকে গুলি। কিলিং টার্গেটে প্রথম সারির জুলাই যোদ্ধারা, হাদি সহ 3 জনের উপর হামলার আগাম তথ্য ছিল। সর্বশেষ আছে দ্য ডেইলি স্টার, ঢাকায় 8 এক্সপিরিয়েন্ট, হাদি শুট ইন বোর্ড ডেলাইট, তারিক টু রিটার্ন হোম ডিসেম্বর 25। EC sets longer prep period for fools. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গুলিবিদ্ধ হাদির অবস্থা আশঙ্কাজনক, জানালেন স্বাস্থ্যের ডিজি। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টা। হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ, যে কোনো সময় গ্রেফতার, বললেন ডিএমপি কমিশনার। 18 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন বিএনপির মহাসচিব। গণতন্ত্রের বাধা দূর হওয়ার প্রত্যাশা। এবং শীতে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ, দিনাজপুরে বিভিন্ন হাসপাতালে ভর্তি কয়েকশো শিশু। পুষ্টিকর খাবার দেয়া সহ সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।